আমাদের একটা ভেক্টরবর্ন ডিজিজ কাজ করার জন্য একটা ফুল টিম আছে। সেই টিমে 6 জন ভিআরপি আছেন। তাদের কাজ হচ্ছে বাড়ি বাড়ি সমীক্ষা করে দেখা যে সেখানে জ্বরের পরিস্থিতি কীরকম আছে এবং তার পাশাপাশি সেখানে কন্টেনার কীরকম আছে, মানে পাত্র কীরকম আছে। তাদেরকে সেই পাত্র মানে ডিসকার্ড করা বা সেইগুলোর ব্যবস্থা নেওয়ার জন্য 8 জন করে ভিসিটি আছে, ভেক্টর কন্ট্রোল টিম। 8 জন আছে আর কি। টিম হচ্ছে আপনার 3 জনের টিম, ঠিক আছে না? আমি ভুল বললাম, ভিআরপি 8 জন আর ভিসিটি 6 জন। হ্যাঁ, তো ভিআরপির ক্ষেত্রে সিঙ্গেল মেম্বার টিম, অর্থাৎ একজনই একটা টিম, এটা লেটেস্ট গাইডলাইন আমাদের তাই বলছে। আর ভিসিটির ক্ষেত্রে 3 জনের একটি করে টিম, যেহেতু 6 জন তাই 2টো টিম থাকবে। এবং প্রত্যেক টিমের ক্ষেত্রে একজন স্প্রে করতে জানে সেরকম লোক থাকতে হবে, এবং একজন কোদাল বেলচা এই জাতীয় মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজকর্মে পটু এই ধরনের একজনকে লোক থাকতে পারে, এবং একজন কিছু কাগজপত্র লেখালেখির মানে হ্যাঁ বা না লেখার মতো পরিস্থিতি থাকলেই হবে। আর তিনাদের বিশেষ কিছু রিপোর্টিং করার নেই। এই 8 + 6 14 জন, এই 14 জনকে দেখাশোনা করার জন্য, তাদের কাজ মনিটরিং এবং ইভালুয়েশন করার জন্য একজন সুপারভাইজার থাকবেন। সেই সুপারভাইজার উনি দেখবেন যে ওনাদের সমীক্ষার কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা, সমীক্ষার কাজের পরে তার যে সার্ভের পরে যে আউটকামটা আসছে, অর্থাৎ যেখানে লার্ভা পাচ্ছি সেই লার্ভা নিধন হচ্ছে কিনা, এবং তাদের মধ্যে কোনো কমিউনিকেশন গ্যাপ আছে কিনা, তারা রিপোর্ট ঠিকঠাক করছেন কিনা, এইটা দেখার জন্য একজন সুপারভাইজার আছেন, যিনি তার এত কিছু দেখার পরেও তিনি 25% নিজে ঘুরে দেখবেন যে যে জায়গায় কাজ হলো তার কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা। এবং ওনার উপরে এই কাজের নোডাল হিসেবে আছেন আমাদের জয়েন্ট বিডিও সাহেবরা, ওনারা দেখবেন। এখন এত কথা বলার প্রয়োজন কেন না, ওনারা এই সমস্ত কাজের পরে একদম শেষে, দিনের শেষে ওনারা একটা পোর্টালে রিপোর্ট তুলবেন যে ওনারা সারা দিনে কি কাজ করলেন, এবং সেই রিপোর্টটা হবে প্রত্যেকটা টিম ওয়াইজ, অর্থাৎ 8টা যদি ভিআরপি থাকে মানে ভিএসটি ভিলেজ সার্ভিলেন্স টিম থাকে, তাহলে 8 জনের আলাদা আলাদা রিপোর্ট হবে। সেটা সংসদ ভিত্তিক অলরেডি এসে যাবে যখন করা হবে। তো সেই রিপোর্টটা তোলার পরে আমরা খালি আমাদের যেটা সব থেকে বড় লেখনি, যে রিপোর্টটা ওনারা তুলে যাচ্ছেন, আর বাকি অংশটা আর আমরা কেউ লক্ষ্য রাখি না। মানে আমি নিজের ক্ষেত্রে বলছি, হয়তো আমিও প্রত্যেক সপ্তাহে দেখতে পারি না। এই মানে প্র্যাকটিসটা আমাদের নিয়ে আসতে হবে প্রত্যেক সপ্তাহে। আমি আমার গ্রাম পঞ্চায়েতের বা আমি আমার ব্লকের সপ্তাহ শেষে আমি খালি রিপোর্টটা দেখব। কি রিপোর্টটা দেখব? যে রিপোর্টের মধ্যে কোন কোন জায়গাগুলো আমি দেখব, সেই জিনিসগুলোই আজকে আমরা পোর্টালে ডিরেক্ট দেখব। মানে কোন জায়গাগুলোর ক্ষেত্রে আমার বেশি বেশি নজর দিতে হবে। কেন দেখব? এই রিপোর্টটা দেখলে আমি বুঝতে পারবো যে আমার কোন সংসদের জ্বর বেশি হচ্ছে, কোন সংসদে প্রচুর পরিমাণে ড্রেন, কোন সংসদে প্রচুর পরিমাণে লার্ভা আছে, মানে মসকিউটো ডেনসিটি যথেষ্ট আসছে। এইটা দেখে আমি মোটামুটিভাবে একটা আন্দাজ করে নিতে পারবো যে আগামী 2 সপ্তাহে কোন জায়গাটাকে আমাকে বেশি করে নজর দিতে হবে। তা না হলে কাজ কাজের মতো হয়ে যাচ্ছে, আর আমি মনিটরিং না করার কারণে আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি হয়তো ওই আফসাসটাকে আটকাতে পারতাম, কিন্তু কোনো কারণে সেটা আমি মিস করে গেছি। তাহলে সেই জন্য আমাদের এই, আমি প্রতিদিন বলছি না, সপ্তাহের অন্তে একটা দিন আপনি ফিক্সড করে নিন। এবং আমি জয়েন্ট বিডিও সাহেবদের রিকোয়েস্ট করব, আপনি যদি হাতে নিজে দেখতে পান তাহলে তো বেটার, আর না হলে একজনকে দায়িত্ব দিয়ে দিন যে কোনো একটা দিনের কোনো এক সময় আপনাকে জাস্ট একটা প্রিন্ট আউট বা একটা হোয়াটসঅ্যাপ করে দেবে। আপনি দিনের শেষে জাস্ট দেখে নেবেন যে আমার সারা সপ্তাহে আমার ব্লকের কি পরিস্থিতি আছে, বা জিপি সুপারভাইজার যিনি আছেন তিনি সপ্তাহ শেষে দেখে নেবেন আমার জিপির কোন সংসদের কি অবস্থা। তো যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না, আমরা একদম চলে যাব। আপনারা সবাই প্রেজেন্টেশনে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমেই যেখানে চলে যাব সেখানে হচ্ছে ডাব্লিউবি হেলথ। গুগলে যদি আমরা ডাব্লিউবি হেলথ বলে জাস্ট একটা সার্চ ইঞ্জিনে জাস্ট একটা ক্লিক করি, তাহলে একটা ওয়েবসাইট, এই ধরনের ওয়েবসাইট খুলে যাবে। এটা ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট অফ মানে ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের একটা মানে কি ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের একদম নিচের দিকে যদি আমরা চলে যাই, তাহলে দেখবেন এই জায়গাটা জাস্ট নিচের দিকে নামালে
একদম এই জায়গাটাতে ভেক্টর বর্ন ডিজিজ মনিটরিং সিস্টেম বলে একটা পোর্টাল আছে। দেখুন ভেক্টর বর্ন ডিজিজ মনিটরিং সিস্টেম VBDMS, জাস্ট এটা ক্লিক করবেন, ক্লিক করলে ওই পোর্টালে আপনি ঢুকে যাবেন। মানে একটা আলাদা ইন্টারফেস খুলে যাবে, আলাদা একটা পোর্টাল খুলে যাবে। এখানে আমাদের নেটওয়ার্কের একটু সমস্যা আছে, ন্যাচারালি এটা একটু দেরি হবে। আমি জাস্ট পরের টাইমে বলছি যে জাস্ট কি হবে, যদি যায় তাহলে দেখবেন এই ধরনের একটা ইন্টারফেস খুলে যাবে। কোথায় না, ওখানে একটা পোর্টালের হ্যাঁ, এখানে একটা পাসওয়ার্ড দিলে, এখানে একটা পাসওয়ার্ড ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে, এবং পাসওয়ার্ড দিলে খুলে যাবে। এইরকম একটা এক্সেল শিট আমাদের কাছে আছে, যেই এক্সেল শিটে জিপির ব্লকের সমস্ত পাসওয়ার্ড আছে, মানে সমস্ত, এটা একদম অল ওভার ওয়েস্ট বেঙ্গল। আমি আপনাদের সঙ্গে একাধিকবার শেয়ার করেছি, এই মিটিংয়ের পরেও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। বা আপনারা কাইন্ডলি যদি মনে হয় আপনারা লিখেও নিতে পারেন, বসিরহাটের যে কটা ব্লক আছে সেই ব্লকের গুলো। জিপি তো ওনারা রেগুলার ভাবে করেন, আপনাদের কাছে জিপি আছে। এই যে বসিরহাটে যে 10টা ব্লক আছে, সেই ব্লকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা বেশ, তাহলে আমরা জাস্ট পোর্টালটাতে চলে যাই। দেখুন ওখানে একটা ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দেওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস খুলে যাবে। এবং এটা হচ্ছে আমাদের জিপি লেভেলের, মানে আমাদের জিপির ক্ষেত্রে একটা ইউজার আইডি পাসওয়ার্ড আছে, একটা ব্লকের আছে, একটা ডিস্ট্রিক্টের আছে। জিপির কাজ হচ্ছে পোর্টাল ডেটাটাকে রিপোর্টিং করা, মানে তারা রিপোর্ট করবে। কারা রিপোর্ট করবেন না, জিপির যিনি সুপারভাইজার আছে তিনাকে হেল্প করার জন্য ভিএলই, ভিলেজ লেভেল এমপ্লয়ি বলে একজন পার্সন থাকবে, তার রিপোর্টটা আপলোড করার কথা গাইডলাইনে বলা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে যদি কোনো সুপারভাইজার করেন, কোনো ভিআরপি করেন, সেটা আপনাদের জিপি লেভেলের আপনারা নিজেদের মতো করে সেটা করে নিতে পারেন, কিন্তু দিনের শেষে রিপোর্টটা আপলোড হওয়াটা উচিত। এবং 2024 থেকে একটা দুঃখের কথা বলে দিচ্ছি, আজকের রিপোর্ট আজকে যদি আপলোড না করেন তাহলে আমরা কিছু করতে পারবো না। এতদিন পর্যন্ত আপনারা অনেকে ফোন করেছেন যে আজকে রিপোর্টটা আপলোড করিনি, আমরা কি করেছি, আপনাদের টাইমলাইনটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনার রিপোর্টটা আবার আপলোড করে দিতে পেরেছেন। কিন্তু এখন আর আমাদের কাছে কোনো ধরনের, আমাদের আর কোনো রকমের ইন্টারফেস থাকছে না, ওখানে কোনো ইন্টারফেয়ার করার জায়গা থাকছে না, যা করবে স্টেট করবে। তো এই ধরনের একটা ওয়েবসাইট খুলে যাওয়ার পরে জিপির কাজ হলো রিপোর্ট আপলোড করা, ব্লক এবং ডিস্ট্রিক্টের কাজ হচ্ছে সেই রিপোর্টটা দেখা, অ্যানালাইসিস করা এবং কিছু ডিসিশন নেওয়া। ব্লক বা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কোনো ধরনের রিপোর্ট আপলোডিং এর কোনো জায়গা নেই, যা করবেন জিপি, মানে রিপোর্ট আপলোডিং এর কাজ শুধু জিপির, ব্লক এবং ডিস্ট্রিক্টের কাজ হচ্ছে সেটাকে দেখা। দেখুন এখানে অনেকগুলো জায়গা আছে। প্রথমেই আছে মাস্টার্স। আমি প্রত্যেক মানে জিপি যারা আসছেন তাদেরকে বলছি এবং ব্লককেও আমি রিকোয়েস্ট করবো, এই মাস্টার্স যেটাতে এখানে আছে যে মানে লেটেস্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান কি আছেন, উপপ্রধান কি আছে, তার মোবাইল নাম্বার কি আছে, মানে একটা টোটাল জিপির প্রোফাইল আছে, কতগুলো সংসদ আছে, তার কতগুলো পপুলেশন, কতগুলো হাউস। তা আপনারা বাড়ি গিয়ে কাইন্ডলি এই মাস্টার ডেটাটাকে একটু চেঞ্জ করবেন, কারণ সব জায়গাতেই অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এটা 2017 সালে যখন ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছিল তখন যে ডেটাটা দিয়েছিলেন সেই ডেটাটাই রয়েছে। এবারে কেন এটা করবেন, কারণ এই যে জিমেলটা আপনি দিয়ে রাখবেন, একটা ইন্ডিকেটর এখানে রেডি করা আছে, যখনই ওই ইন্ডিকেটরের থেকে বেশি হবে অটোমেটিক্যালি ওই জিমেলে অটো জেনারেট একটা ইমেল চলে যাবে যে ইউর জিপি ইজ আন্ডার হাই রিস্ক। তাহলে এই কজ লেখা থাকবে হাই বিআই ইজ ফাউন্ড, বিআইসিআই এর গল্প আমি জাস্ট পড়ে যাচ্ছি। তো এই জায়গাটা আপনারা আপডেট করে নেবেন। দ্বিতীয় কথা আছে এন্ট্রি সার্ভে ডিটেলস, অর্থাৎ এখানে এন্ট্রি সার্ভে ডিটেলস মানে এখানে আপনারা যে কাজটা করলেন সেই কাজটার ডেটাটাকে আপলোড করবেন। আপনারা প্রত্যেকেই করেন, আজকেও হয়তো বিকালে সন্ধ্যে মানে ফিরে গিয়ে আপনাদের সেই ডেটা আপলোড করতে হবে, আপনারা প্রত্যেকেই করেন। এবং এই আপলোড করার দুটো নিয়ম আছে, একটা হচ্ছে আপনি ধরে ধরে একটা একটা করে নাম্বার পুট করে করে করতে পারেন, আর একটা হচ্ছে একটা ফরম্যাটকে আপনি এই পোর্টাল থেকেই ডাউনলোড করে নিয়ে সমস্ত ডেটাগুলোকে ওর সঙ্গে দিয়ে দিলেন, দিয়ে সেই এক্সেল শিটটাকে আপলোড করে দিলেন। যেটা আপনার পক্ষে সুবিধা হবে আপনি সেরকম ভাবেই করবেন। এটা আমাদের কোনো রকমের ইন্টারফেয়ার করবো না, আমাদের ইন্টারফেয়ার করার জায়গা না, আপনার যেটা সুবিধা হবে যেরকম ভাবে মনে হবে সেরকম ভাবে করবেন। কিন্তু একটা কথা আমি বলবো যেটা আপনারা করেন না, সেটা হচ্ছে এই এন্ট্রি সার্ভে ডেটাটা তুলে দেওয়ার পরে রিপোর্ট সেকশনে গিয়ে এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে একটা রুরাল সাকসেস এরার রিপোর্ট আছে, এটাতে একবার আপনাকে চেক করে নিতে হবে। দেখুন এখানে একটা আছে গ্রাম পঞ্চায়েত
রুরাল ইস্ট ওয়েস্ট সাকসেস এরর রিপোর্ট, মানে এটা যদি আপনি দেখে নেন তাহলে আপনার মানে পোর্টালের ডেটাটা যদি ঠিকঠাকভাবে আপলোড হয় তাহলে আপনাকে সাকসেস দেখাবে, আর তা না হলে আপনার এরর দেখাবে। সুতরাং আপনি জাস্ট পোর্টাল ডেটাটাকে আপলোড করে দিয়েছেন, কিন্তু আপনি এটা চেক করেননি, কোনো কারণে আপনার একটা কি হয়েছে না, এনারা ডিজিট ছাড়া কিছু বোঝে না, আপনি 20 লিখতে গিয়ে 2 পয়েন্ট পড়ে গেছে, তখন কিন্তু ওটা এরর হয়ে যাবে, ওটা আর কিন্তু পোর্টালে আপলোড হলো না। আপনি হয়তো মনে ভাববেন যে আপনি রিপোর্ট আপলোড করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনার রিপোর্ট আপলোড হয়নি। সেই জন্য প্রত্যেকবারই আপনারা রিপোর্ট তোলার পরে এই সাকসেস এরর রিপোর্টে আপনারা একবার দেখে নেবেন। এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের কাজ বললাম। যদি সাকসেস দেখা তাহলে ওয়েল অ্যান্ড গুড, আপনার রিপোর্ট উঠে গেছে, আপনি সেই দিনকার জন্য নিশ্চিন্ত। এরপরে ব্লক লেভেলে যদি যান তাহলে ব্লক লেভেলে দেখবেন এখানে যে সেকেন্ড পয়েন্টটা আছে, গ্রাম সংসদ অ্যান্ড রাউন্ড ওয়াইজ হাউস টু হাউস সার্ভে রিপোর্ট। সেকেন্ড পয়েন্টে যেটা আছে গ্রাম সংসদ অ্যান্ড রাউন্ড ওয়াইজ হাউস টু হাউস সার্ভে রিপোর্ট, প্রত্যেক সপ্তাহ শেষে এই রিপোর্টটা একটু ডাউনলোড করে দেখুন। দেখলে কি দেখতে পাবেন না, এখানে দেখতে পাবেন কোন হাউসের 50টা বাড়ি ঘোরার কথা ছিল, সেখানে উনি 30টা বাড়ি ঘুরে ওই ডেটা রিপোর্ট করে দিয়েছেন। তার মানে আপনার 20টা বাড়ি ঘুরতে বাকি ছিল, রেড অ্যালার্ট দিয়ে দেবে ওখানে যে আপনার টিম যা কাজ করার কথা ছিল ততগুলো বাড়ি ঘুরেনি। আবার আপনি ধরুন 50টা বাড়ি ঘোরার কথা ছিল, 50টা বাড়ি ঘুরেছেন, ধরুন 100টা কন্টেনার দেখেছেন, রেড অ্যালার্ট চলে আসবে। কেন আসবে? প্রত্যেকটা বাড়িতে মিনিমাম 3টে করে কন্টেনার আপনাকে দেখতেই হবে। তারপরে আপনার মনে হতে পারে যে কোনো বাড়িতে 3টে কন্টেনার পাবো না, মানে বাড়ির চৌহদ্দির মধ্যে আছে, এরকম কোনো বাড়ি আছে? আপনি বলবেন নেই, ফুলের টব আছে। ফুলের টব নেই, টারপলিন শীট আছে, টারপলিন শীট নয় টায়ার আছে, কিছু না কিছু আপনার মিনিমাম 3টে কন্টেনার পাবেন, 300 পেতে পারেন, 3টে মিনিমাম আপনি পাবেনই। সুতরাং যখন 50টা বাড়ি ঘুরছেন, আপনি যদি বলেন যে 100 মানে 150-এর নিচে আমি কন্টেনার চেক করেছি, তখন কিন্তু রেড অ্যালার্ট দিয়ে দেবে, মানে অ্যাক্টিভিটিটা পুয়ার। এরপরে ধরুন আপনি 350 কন্টেনার চেক করেছেন, দেখা গেল সেখানে 35-এ আপনি 35টাতে আপনি লার্ভা পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনার কত, মানে 35টা পেলে কত, 10 হয়ে যাচ্ছে, 35 ডিভাইডেড বাই 350, তার মানে আপনার 10 হয়ে যাচ্ছে। এই 10 যখনই ক্রস করবে তখনই বুঝবেন যে আপনার ওই এলাকায় মশা যথেষ্ট পরিমাণে আছে, সে শুধু ভাইরাস বা জীবাণুটা পাওয়ার অপেক্ষা, পেলেই কিন্তু সে সঙ্গে সঙ্গে ট্রান্সমিট করতে শুরু করে দেবে, তখন কিন্তু বলবো আন্ডার হাই রিস্ক। কারণ আমরা স্যার বলছিলেন ডেপুটি সিএমএস 2 স্যার, 3টে জিনিস, ম্যান, মসকিউটো, সাইকেল, আমি আছি, মশা আছে, আর একজন অসুস্থ লোক আছে। মশাটা অসুস্থ লোকের কাছে যাবে, জীবাণুটা নেবে, আমাকে দেবে, এই তো গল্প। তাহলে 3টের মধ্যে কোনো একটাকে যদি আমি চেনটাকে ভাঙতে পারি, তাহলেই কিন্তু আমি এই ডিজিজটাকে ভেঙে দেবো। কি করতে পারি? আমি এই দেশ ছেড়ে চলে যেতে পারি, প্র্যাকটিক্যালি সম্ভব নয়। অসুস্থ লোকটাকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারি, সেটাও প্র্যাকটিক্যালি সম্ভব নয়। কিন্তু মশাটাকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারি, সেটা প্র্যাকটিক্যালি নেওয়া মানে ইম্পসিবল, কিন্তু করা যাবে। পুরোটা করা যাবে না, কিন্তু করা যাবে। সেই জন্য মানে সেটাকে মানে সেটা হচ্ছে সব থেকে সহজতম পদ্ধতি। তো সেই রকম ভাবে ভেক্টর সব জায়গায় আছে, যে জায়গায় ভেক্টরের সাথে সাথে ওই প্যারাসাইটটা আছে সেই জায়গায় আপসার্জ হচ্ছে, কেস হচ্ছে, আর যে জায়গায় নেই সেই জায়গায় কেস হচ্ছে না। মশা নেই কোনো জায়গায় কেউ বলতে পারবে না, আছে সব জায়গাতে, আছে এভরিওয়্যার। কোনো জায়গায় সেই জীবাণুটা পাচ্ছে। আর একটা জিনিস, এই মশার সব থেকে মানে ডেঙ্গির ক্ষেত্রে আমি বলছি, ডেঙ্গির ক্ষেত্রে সব থেকে ভয়ঙ্কর যেটা, ডেঙ্গির ভাইরাস মানে 4 ধরনের যে ভাইরাস পাওয়া যায়, ডেনউ, ডেন 2, ডেন 3 অ্যান্ড ডেন 4, কোনো মশা যদি একবার ওই জীবাণুটাকে পেয়ে যায় তাহলে সেটা বাপের সম্পত্তি মনে করে বংশ পরম্পরায় তার ছেলেকে দিয়ে যেতে থাকে। সুতরাং একবার যদি ডেঙ্গির মশা ডেঙ্গির ভাইরাসকে পেয়ে যায় তাহলে তার যত সন্তান জন্মাবে ইনবর্ন তারা ডেঙ্গি ভাইরাস নিয়ে জন্মাবে। তাই আমি যদি মনে করি যে আমি সাপোজ আমি ছোট্ট একটা গ্রাম পঞ্চায়েতের কথা, আমি ধরুন সন্দেশখালী টু দুর্গা মণ্ডপ জিপি, আর জিপির সমস্ত মশাকে আমি মেরে দিলাম, ডেঙ্গির সমস্ত মশা, ইডিস অ্যালবোপিক্টাস, ইডিস ইজিপ্টি আছে, সব মেরে দিলাম, কিন্তু আমি সুরক্ষিত নয়, কারণ ডিমগুলো রয়ে গেছে, তারা 2 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, সেখান থেকে যে আসবে সে ডেঙ্গি নিয়েই জন্মাবে।
সেই জন্য এই জায়গাটার ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে কি বললাম, প্রথম কথা হচ্ছে বাড়ি যদি ঠিকঠাক কভার করে সেক্ষেত্রে রেড অ্যালার্ট আসবে, যদি না করে। দ্বিতীয় কথা, কন্টেনার যদি সাফিসিয়েন্ট চেক না করে সেক্ষেত্রে রেড অ্যালার্ট আসবে। আর একটা পয়েন্ট হলো যে কন্টেনার চেক করেছে কিন্তু কন্টেনার লার্ভার পরিমাণটা বেশি পেয়েছে, তাহলে সেক্ষেত্রেও রেড অ্যালার্ট আসবে। এই তিনটে জিনিস আপনারা কাইন্ডলি রিপোর্টটা ডাউনলোড করে খালি এই তিনটে জিনিস দেখে নেবেন। আর একটা জিনিস আপনাদের দেখতে বলবো, সেটা হচ্ছে জ্বরের সংখ্যা। যদি দেখা যায়, আমরা বলি যে সারা বছর ধরে 100টা যদি লোক থাকে তাহলে সেই 100টা লোকের মধ্যে 10টা লোকের জ্বর হবে, 10% ফিভার। এটা একটা সোজা সাপটা হিসেবের কথা। এই 10%টা ন্যাচারালি যখন বর্ষা থাকে না তখন এটা 5-6-এ থাকে, আর যখন একদম ফুল মনসুন চলে তখন সেটা 13 থেকে 15% চলে। তো এখন যদি হঠাৎ করে আপনি যদি দেখেন যে এখন নর্মালি 10%-এর বেশি জ্বর দেখা যাচ্ছে, তার মানে আপনাকে বুঝতে হবে ওখানে কিছু একটা ঘটছে, সেটা কিছু একটা পতঙ্গবাহিত রোগ হচ্ছে। সেটা ডেঙ্গি, ম্যালেরিয়া, কালাজ্বর, যে ফাইলেরিয়া, যে কোনো কিছু হতে পারে। তার মানে 10%-এর বেশি ফিভার যদি কোনো জায়গায় আপনার মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে নজর দিতে হবে। তাহলে 4টে জিনিস আমি জয়েন্ট সাহেবদের একটু বলবো যে আপনারা কাইন্ডলি সপ্তাহ শেষে এই 4টে জিনিস দেখুন, আপনার সারা বছর খাটনিটা কমে যাবে। 1 নম্বর, যতগুলো বাড়ি ঘোরার কথা ছিল ততগুলো বাড়ি ঘুরেছে কিনা। দ্বিতীয় কথা, যতগুলো বাড়ি ঘুরেছে তার ট্রিপল নাম্বার কন্টেনার চেক করেছে কিনা। আর তারপরে হচ্ছে যে যতগুলো কন্টেনার চেক করেছে তাতে লার্ভার সংখ্যাটা 10-এর বেশি হয়েছে কিনা, 10%-এর বেশি হয়েছে কিনা। আর 4 নম্বর হচ্ছে জ্বরটা 10%-এর বেশি গেছে কিনা। এই 4টে পয়েন্ট যদি এই রিপোর্টের মধ্যে আপনি পান তাহলে সেই সংসদকে, সেই জিপিকে একটু নিয়ে বসুন, সেই জায়গাটা একটু দেখুন, আমাদের খবর দিন। এবং আমরা মানে ধরুন একটা সুখের খবর যে আমাদের এখনো পর্যন্ত যে ফার্স্ট উইক অফ 2024 সেক্ষেত্রে কোনো রকমের ডেঙ্গি কেস 0, ডেঙ্গি কেস। কিন্তু কিছু কিছু জায়গা আছে, আমি এখন থেকে আপনাদের যদি মিলিয়ে নেবেন, বছরের শেষে ওই জায়গায় ডেঙ্গি কেসের সংখ্যা সব থেকে বেশি হবে। যেমন ধরুন আমি যদি একদম প্রথম থেকে শুরু করি, আমাদের বাদুড়িয়ার ক্ষেত্রে এবছরের জন্য হাই রিস্ক জিপি হচ্ছে জসাইকাটি 8ঘড়া। আপনারা দেখে নেবেন বছরের শেষে, আপনি লিখে রাখতে পারেন জসাইকাটি 8ঘড়া এবছরের জন্য মানে হাই রিস্ক। দ্বিতীয় কথা, আমি বসিরহাট 2 এর ক্ষেত্রে যাচ্ছি, শ্রীনগর, মাটিয়া, বেগমপুর, বিবিপুর হাই রিস্ক জিপি এবছরের জন্য। গত বছর কিন্তু কেস হয়নি। বসিরহাট 1 এর জন্য যদি বলি, ইটিন্ডা, পানিতর এবছরের জন্য হাই রিস্ক। অন্যগুলো মানে পিফা টিফা এপারে হবে না, এবছর ওপারে হবে। এবছর এপারটা চালিয়েছে। হাসনাবাদের জন্য যদি বলেন তাহলে বলবো বরুণহাট, রামেশ্বরপুর এবছরের জন্য হাই একদম, কারণ এটা মানে স্মৃতি ফিরে ফিরে আসে সেরকম। এটা 2019-এ আমাদের মারাত্মক ভুগিয়েছে, এবছর বরুণহাট, রামেশ্বরপুর একদম চুপচাপ ছিল, আবার সেই আগ্নেয়গিরি মানে জ্বলে উঠবে। আর দ্বিতীয় কথা মনে রাখবেন, যদি কোনো একটা এলাকাতে ডেঙ্গি প্রিভিয়াসলি হয়েছিল আবার হচ্ছে, তার মানে সেখানে মর্টালিটি বাড়বে, সেখানে মানুষজন মরবে, সেই জায়গায় সমস্যা বাড়বে। আর যদি দেখা যায় জীবনে কোনোদিন হয়নি, এই প্রথমবার ডেঙ্গি হচ্ছে, তার মানে আপনি ডেঙ্গির সংখ্যা যতই বড়, মরার সংখ্যাটা তুলনামূলকভাবে কম থাকবে। কারণ সেখানে বিভিন্ন ধরনের ভাইরাস অ্যাটাক করেনি, একটা সিঙ্গেল ভাইরাস খেলছে, সে অতটা মারতে পারবে না। কিন্তু যদি একাধিক ভাইরাস একসঙ্গে মারামারি করে তাহলে আমরা ভুল করে ফেলবো যে কোন ভাইরাসের এগেনস্টে কি কাজ করব। তাই এই যে জায়গাগুলো বলছি আমি, সমস্ত জায়গাগুলো অলরেডি প্রিভিয়াসলি ডেঙ্গির এক্সপিরিয়েন্স আমাদের আছে। আর ভেক্টর বর্ন ডিজিজ হচ্ছে এভরি অল্টারনেটিভ ইয়ারে খেলে, এবছর যেখানে হচ্ছে পরের বছর সেখানে হবে না। যেমন ধরুন আমি 2021 সালে যদি বলি, গোকনা, যদুরাটি দক্ষিণের ক্ষেত্রে আমাদের প্রচন্ড মানে ভুগিয়েছিল, এবছর একদম চুপচাপ সাইলেন্ট, কোনো রকমের কোনো, কিন্তু সামনে বছরের ক্ষেত্রে এগিয়ে যাবে। সন্দেশখালী ওয়ার্ড সামনে বছরের জন্য ডেঙ্গি ফ্রি হয়ে যাবে, সামনে বছর সন্দেশখালী ওয়ার্ডে কোনো ডেঙ্গি হবে না। এবছর যত হারে ডেঙ্গি হয়েছে, সামনে বছর ম্যালেরিয়া বাড়বে। ভেক্টরের কম্পিটিশনও একটা আছে, যখন দেখবে এডিস মশা প্রচুর পরিমাণে একটা জায়গাতে আছে তখন অ্যানোফিলিস মশা চুপচাপ হয়ে যাবে, সে আর অতটা ট্রান্সফার করতে পারবে না। যেমন এবছর সন্দেশখালী ওয়ার্ডে সেটাই হয়েছে। সারা বছর ধরে আমরা দেখেছি এখানে প্রচুর পরিমাণে ম্যালেরিয়া হয়, কিন্তু শেয়ারা, রাধানগর, কালীনগর, এদিকে নেজারটু, এই 3টে জিপি প্রচুর পরিমাণে ম্যালেরিয়া হয়। এবছর প্রচুর পরিমাণে ডেঙ্গি হয়েছে, ম্যালেরিয়া আমরা খুঁজে পাচ্ছি না। বলতে যে হারে হয় সে হারে আর খুঁজে পাচ্ছি না। তো সেই জন্য মানে আমি বলছিলাম জাস্ট যে এই জায়গাগুলো আপনারা জাস্ট এইটুকু নজর রাখুন, তাহলে হবে। আর কিছু জিপি আছে আপনি কোনোদিন সেক্ষেত্রে ডেঙ্গির গল্প আসবেই না, মানে একদম একটা বা দুটো। আর ধরুন
একদম টাকি রোড ধরে আমরা যদি আসি, তাহলে টাকি রোডের আশেপাশে যত জিপি আছে সেই জিপিগুলোর তে ডেঙ্গি কেস হবে গ্যারান্টেড। কারণ এখানে রেগুলার মাইগ্রেশন একটা বিরাট বড় ফ্যাক্টর। ম্যাক্সিমাম লোক বারাসাতে গিয়ে কাজ করে, ম্যাক্সিমাম লোক কলকাতায় গিয়ে কাজ করে, কেউ দমদমে থাকে, কেউ বিধাননগরে থাকে, সপ্তাহ শেষে বাড়ি আসে। সুতরাং ওই টাকি রোড ধরে মানে একদম ট্রান্সমিশন আমাদের এই জায়গা দিয়ে ঢুকতে শুরু করলো আস্তে আস্তে, এবং যখন সবার ডেঙ্গি শেষ ওখানে ডেঙ্গি তখন শুরু হয়। যাই হোক, ওইসব তাত্ত্বিক আলোচনার মধ্যে আমরা যাব না। আমি এই পোর্টালটাই আপনাদের যেটা বললাম যে এই 4টে জিনিস কাইন্ডলি আপনারা একটু দেখবেন, এবং এই পোর্টাল নিয়ে যদি আপনাদের কোনো কথা থাকে, কোনো কোয়ারি থাকে, তাহলে আপনারা করতে পারবেন, নাহলে আমি আমার ছোট্ট সেশন একদম শেষ করব। প্রায়োরিটি বেসিসে করবেন, যে জায়গাটা দেখবেন আপনার বেশি সেই জায়গাটাকে আপনি হ্যাঁ করবেন। একটা জিনিস খুব পরিষ্কার বুঝতে হবে, ধরুন আমরা একটা ভালোবেসে ম্যাপিং করলাম, তো করে ওর গায়ে একটা রিপোর্ট সেটেছেন, তাই তো? কটা ইন্ডিকেটর আছে? 36টা, তাই তো? মোডাললেস করে 36টা, আরো আমরা 5টা যোগ করলাম, তাহলে 41টা হলো। এই 41টা ইন্ডিকেটর যখনই ফেলবেন, সব ধরুন বাঁদিকে ইন্ডিকেটরগুলো যেমন আছে তেমন থাকলে, এবারে ডান পাশে কলাম ধরে ধরে সংসদগুলো ফেললেন, ফেলে দেখবেন শেষে গিয়ে একটা কিউমুলেশন হবে, সেটা হবে গ্রাম পঞ্চায়েতের। অটোমেটিক্যালি একটা A4 শিটে কিন্তু চলে আসবে। দেখবেন কোনো একটা সংসদের সব কিছু খারাপ, তারপরে একটা, তারপরে একটা। তাহলে আমরা যদি গ্রাম পঞ্চায়েতের যে ম্যাপটা করব, সেটা শুধু যদি কালার কোডিং করি, লাল হলুদ সংসদগুলো, হ্যাঁ সংসদের ম্যাপ তো তৈরি হয়ে গেছে। এবার বলছি গ্রাম পঞ্চায়েতের ম্যাপ যখন করবেন, গ্রাম পঞ্চায়েতের একটা জিওগ্রাফিক্যাল ম্যাপ তো আছে, তাতে সংসদটা ডিমার্কেশন করলেন, করে সেই সংসদটা খারাপ, খুব খারাপ, মাঝারি, হ্যাঁ 4টে কালারিং করলেন। লাল দিলেন যেটা খারাপ, কমলা দিলেন যেটা তার থেকে কম খারাপ, হলুদ দিলেন যেটা মাঝারি, ভালো যেটা সবুজ দিলেন। তাহলে দেখবেন আপনার এখনই সংসদগুলোর ভিতরে মার্কিং হয়ে গেল কোন সংসদে আমার বেশি জোর দিতে হবে। তাহলে ড্রাই সিজন ম্যানেজমেন্টও আপনাকে, সেই আপনার লোক সংখ্যা কম, তাহলে আপনাকে ফোকাস করতে হবে কোথায়? এখন বেশি ফোকাস করতে হবে লাল, হলুদ, কমলার জায়গায় বেশি ফোকাস করতে হবে। সবুজটা ঠিক আছে রইলো, এটা মাথায় রইলো, কিন্তু ম্যান পাওয়ার প্ল্যানিং এখন থেকে করতে হবে। বোঝা গেছে? এবং ওই ম্যাপটা যখন আপনি সংসদে বললাম না, যে আপনি যখন পাড়া বৈঠক করছেন বা এই ভিএইচএনডি সেশন বা স্পেশাল ভিএইচএনডি সেশন হচ্ছে, ওই ম্যাপটা ফেলবেন, দেখবেন কয়েকজন লোক দাঁড়িয়ে গেল। কেন? ওই যে রং, ওই জন্য বারবার বলছি কি এটা, হ্যাঁ আমার সংসদ লাল কেন, আমার সংসদ লাল কেন, বা আমার ওই পাড়াটা লাল কেন। ওইটা একটা, আমরা বলছি এটাকে বলছি টুল, কমিউনিকেশন টুল, যে মানুষকে, ওই যেমন আমরা বলেছিলাম গতকালকে, এটা বোধহয় বলেছিলাম আপনাদের, যে মানুষকে যখন আমরা ডেঙ্গু সিজনে একদম মোটিভেট করতে পারছিলাম না, তখন আমরা ওই কাচের বোতলে করে লার্ভা দেখিয়েছিলাম, ওইটা দিয়ে আমরা খানিকটা মোটিভেট করতে পারছিলাম। যে তাদের কাছে যখন আমরা এগুলো লার্ভাগুলো দেখাচ্ছি, তখন দেখছি তারা একটুখানি মোটিভেট হচ্ছে, উৎসাহিত হচ্ছে, আমাদের কথা শুনছে। আবার যে বাড়িটাই ডেঙ্গু হয়েছে, মানে আমি এতদিন থিওরিটিক্যালি 5 বছর ডেঙ্গু পড়িয়ে যখন এবছর আমার নিজের ডেঙ্গু হলো, বুঝলাম ডেঙ্গু কি জিনিস, কি কষ্ট। মানে যার এরকম সত্যিই যদি আমাকে যদি গিয়ে বলেন এখন ডেঙ্গু কি জিনিস, আমি যে অনুভূতির থেকে যে কথা বলবো, এতদিন আমি পড়িয়েছি থিওরি, এইবার আমি কথা কি বলবো, অনুভূতির কথা বলবো। যে হসপিটালে আমাকে বেডে শুয়ে রয়েছি, দুবেলা রক্ত নিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছেন, বুঝতে পারছি কিন্তু বুঝতে পারছি, প্লেটলেট 17,000, আমি ভাবতেই পারিনি আমার মতো লোকের 17,000 প্লেটলেট হবে। তো এই যে অনুভূতির কথা, এরকম কিছু কিছু কোনো কোনো ক্ষেত্রে দরকার হয়। তো স্যার প্লিজ। স্যার একটা জিনিস একটু বলবো, বলছি মাস্টার ডেটার বিষয়টা যেটা বললেন, তো মাস্টার বললেন যে জিপির মাস্টার ডেটাগুলো ওটা দিয়ে মানে আপডেট করবে, কিন্তু জিপির যে আমাদের পাসওয়ার্ড আছে,
জিপির পাসওয়ার্ড দিয়ে খুললে কিন্তু ওই প্রধান উপপ্রধান এই নামটা কিন্তু সংশোধনের জায়গা দিচ্ছে না। আমাদের জিপির পাসওয়ার্ড খুললে কিন্তু সংসদের মাস্টার ডেটাটা আপলোডের জায়গা দিচ্ছে। আচ্ছা, তাহলে ব্লকের দিয়ে খুললে জিপিটা আসছে। তাই তো আসবে, এবার ব্লকের ডেটা তো আমাদের কাছে নেই, থাকবে না তো। তাহলে সেটা করবে ব্লকের ব্লক করবে, সেক্ষেত্রে আপনি করবেন না, ব্লক করবেন। আচ্ছা, একটা বিষয় মানে এই এন্টোমোলজি মানে পতঙ্গ বিদ্যা পড়াতে গিয়ে আর বিশেষ করে ভেক্টর বর্ন ডিজিজের কাজ করতে গিয়ে এই তিনটে ইন্ডেক্সের কথা না বললে এনারা খুব রাগ করেন, মানে এনারা আর কি। সেটা হচ্ছে যে ভেক্টর বর্ন ডিজিজের দুটো আসপেক্ট, একটা হচ্ছে ভেক্টর ম্যানেজমেন্ট মানে যেটাকে পতঙ্গকে কিভাবে মারবো, তার হাত থেকে কিভাবে রক্ষা করব, আর দ্বিতীয় কথা হচ্ছে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট মানে হয়ে যাওয়ার পরে তার কি ব্যবস্থা নিলাম, তাকে কিভাবে আরোগ্য দান করলাম সেটা। তো আমরা ন্যাচারালি যে কাজটা করে থাকি সেটা ম্যাক্সিমাম হচ্ছে এই ভেক্টর ম্যানেজমেন্ট। তো সেই ভেক্টর ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্যারামিটার আছে যাদেরকে বলা হয় এন্টোমোলজিক্যাল প্যারামিটার, এবং এই প্যারামিটারগুলো ঠিক করে দেয় যে আপনি কোন জায়গায় আছেন, সেফ জোনে আছেন না ইয়েলো জোনে আছেন না রেড জোনে আছেন। তিনটে ইন্ডেক্সের কথা আমাদের একটু জানতে হয়। প্রথম কথা হচ্ছে ইন্ডেক্সগুলো অতি সোজা, এমন কিচ্ছু নয়। প্রথম হচ্ছে হাউস ইন্ডেক্স। হাউস ইন্ডেক্স মানে কি, যে আপনি যতগুলো বাড়ি ঘুরলেন ততগুলোর মধ্যে কতগুলো হাউসে আপনি লার্ভা পেলেন। সেই লার্ভাটা তার মানে কোনো একটা ওয়াটার কন্টেনারে পেতে পারেন, তার বাড়ির ভিতরে ফ্রিজ আছে, ফ্রিজের তলায় যে জল জমে আছে সেখানে পেতে পারেন, আপনি বাড়ির সামনে একটা টায়ার মানে বাড়ির চৌহদ্দির মধ্যে হলেই হবে। আপনি বাড়ির পাশে বাইরে ড্রেনে লার্ভা পেলেন সেটা কিন্তু আর তার মধ্যে ধরলে চলবে না, আপনাকে বাড়ির যে চৌহদ্দি তার মধ্যে আপনাকে ধরতে হবে। তো সেখানে হলো এক নম্বর হচ্ছে যে প্রথম নাম্বার অফ হাউস পজিটিভ, কতগুলো বাড়ির লার্ভা পেলাম পজিটিভ, ডিভাইডেড বাই কতগুলো বাড়ি ঘুরলাম ইন্টু 100। এবার সাপোজ আমি 100টা বাড়ি ঘুরেছি, তাহলে আর 100 দিয়ে গুণ করার কোনো দরকার নেই, মানে শতকরার অঙ্ক। তো এর ক্ষেত্রে যেটা ধরুন সাপোজ আমি কথাই বলি, ধরুন আমি 50টা বাড়ি ঘুরেছি, আমি 5টাতে লার্ভা পেয়েছি, ইন্টু 100 করলাম, তাহলে আমার হয়ে গেল 10। তার মানে আপনি রেড জোনে আছেন, মানে আপনার ওখানে লার্ভার পরিমাণ যথেষ্ট আছে। আজকে সেই লার্ভা পূর্ণাঙ্গ মশা হবে, পরশু কামড়াবে, তার মানে সেখানে ডেঙ্গি হবার প্রবল চান্স। তো আপনাকে মাথায় রাখতে হবে যদি এই হাউস ইন্ডেক্সটা 5 বা 5-এর বেশি হয়ে যায় তার মানে আপনি ওই জায়গাটা হাই রিস্কে আছেন। 5 বা 5-এর বেশি যদি হয় কোনো একটা সংসদে, কিন্তু একটা কথা খুব ভালো করে মাথায় রাখতে হবে, 50টার বেশি হাউস সার্চ করতে হবে। আপনি 2টো বাড়ি ঘুরেছেন, একটাতে লার্ভা পেয়েছেন, 50% হাউস ইন্ডেক্স না, 50টার বেশি যদি হাউস সার্চ করেন তারপরে কিন্তু এই ফর্মুলাটা খাটবে, তা না হলে কিন্তু এই ফর্মুলা এখানে খাটবে না। নেক্সট হচ্ছে কন্টেনার ইন্ডেক্স। কন্টেনার ইন্ডেক্সে সেম ফর্মুলা, কতগুলো কন্টেনার সার্চ করলেন তার মধ্যে কতগুলো কন্টেনারে লার্ভা পেলেন। এবার কন্টেনার বলতে কি, সবই পাত্র বলতে সেটা একটা পুকুর, সেটাও কিন্তু একটা পাত্র। তার বলেন সেটার একটা ফোল্ড হয়ে গেছে, তার মধ্যে জল জমা আছে, সেটাও কিন্তু একটা পাত্র। ফ্রিজের তলায় জল জমা আছে, সেটাও কিন্তু পাত্র। একটা বড় ড্রেন এখান থেকে 2.5 মিটার, সেটাও কিন্তু একটা পাত্র। মানে যেখানে জল জমে আছে, যেখানে ডেঙ্গি মশার লার্ভা জন্মাতে পারে, সেটাই কন্টেনার। তাহলে এই ক্ষেত্রেও কতগুলো কন্টেনার সার্চ করলেন, তার মধ্যে কতগুলো পজিটিভ ইন্টু 100। ধরুন সাপোজ আমি 75টার কন্টেনার সার্চ করেছি, তাতে 5টা লার্ভা পেয়েছি, ইন্টু 100 করলাম। এবার ধরুন ওই ধরুন 68 সামথিং এরকম কিছু একটা, 6 পয়েন্ট সামথিং এরকম কিছু একটা আসছে, তার মানে আপনি কিন্তু সেফ জোনে আছেন, কারণ 10-এর নিচে আছে। কিন্তু সেফ জোনে নাই কেন, কারণ কন্টেনারটা 100-এর বেশি চেক করতে হবে, 75 করেছি। একটা ছোট্ট ডেটার স্যাম্পল সাইজ যত ছোট হবে আপনি তত ভুলভাল রাস্তা দিয়ে যাবেন। ডেটার সাইজটাকে বড় হতে হবে, তবে কিন্তু আপনি একটা অ্যানালিটিক্যাল পাওয়ারে যেতে পারবেন। মানে অনেকটা ওই একটা কাক দেখে বললাম কালো, সুতরাং আমি বললাম সব কাকই কালো, তাহলে একটা ভুল জায়গাতে যেতে পারি আমি। সেরকম এটার ক্ষেত্রেও
100-র বেশি কন্টেনার কিন্তু সার্চ করতে হবে, তবে কিন্তু আপনি বলতে পারবেন যে ওখানে যত পাত্র আছে ম্যাক্সিমাম পাত্রেই লার্ভা দেখতে পাচ্ছি। কিন্তু এই দুটো ইন্ডেক্স কখনোই আপনাকে সেরকম ভাবে প্রমাণ করে না যে ওই জায়গাতে আউটব্রেক হবে না আপসার্জ হবে, এটা কখনোই প্রমাণ করে দিতে পারবে না। প্রমাণ করবে এটা হচ্ছে বস ব্রিটো ইন্ডেক্স, এটাকে আমরা বলি বস ইন্ডেক্স নিজেদের মতো করে আর কি। মানে এ ঠিক করে দেয় যে সত্যি ওখানে আউটব্রেক হবার সম্ভাবনা আছে না নেই। কেন সম্ভব নেই? কারণ এই যে আমি কন্টেনারের কথা বললাম, যেখানে বসবাস করে তার থেকে 3 কিলোমিটার দূরে প্রচুর ড্রেন আছে, সেখানে প্রচুর পরিমাণে মশা আছে। তাহলে আমরা জানি যে ইডিস মশার কত 500 মিটারের বেশি যেতে পারে না, তাহলে 2 কিলোমিটার দূরে ওখানে প্রচুর লার্ভা টার্ভা আছে, তাহলে সেটা কিন্তু ওই গ্রামটাকে ইফেক্ট করবে না, সেটা কিন্তু ইফেক্ট করবে না। আবার ধরুন এই হাউসের ক্ষেত্রে, হাউস ইন্ডেক্সের ক্ষেত্রে আমার লার্ভা পজিটিভ আছে, প্রচুর পরিমাণে লার্ভা পাচ্ছি, কিন্তু সেক্ষেত্রেও দেখা যাবে যে আপনি একটা ছোট্ট অ্যাকশন নিয়ে সেটাকে কমপ্লিট করে দিতে পারবেন। কিন্তু ব্রিটো ইন্ডেক্স যখন বেশি হবে তখন মানে আপনাকে বুঝেই নিতে হবে যে পরিস্থিতি খুব খারাপ, র্যাপিড অ্যাকশন নিতে হবে। যদি হয় ধরুন যখন খুব কন্টেনার ইন্ডেক্স বেশি তখন ড্রাই কন্টেনার কিছু ঢুকিয়ে দিল না, এখানে তো যে কন্টেনার সার্চ এটা অবশ্যই ওয়েট, নট ড্রাই। ড্রাইকে ধরা যাবে না। হ্যাঁ বুঝতে পেরেছি, এটা অবশ্যই ওয়েট কন্টেনার, ভেজা কন্টেনার হতে হবে, মানে যার মধ্যে জল আছে। না না, এর মধ্যে অনেক গল্প আছে, সেটা ডেটা ম্যানিপুলেটিং হয়ে যাবে, সেই গল্প আমি বলিনি এখনো। তাহলে কি নিজের মতো করে এবার কন্টেনার কি বলবেন? ধরুন সাপোজ একটা জায়গায় ডেঙ্গি হচ্ছে না, কারণ কি রিপোর্ট এত ম্যানিপুলেশন করছে, আমরা বলছি খুব সেফ জোন আছে, হঠাৎ করে একজন মরে গেল, তার বাড়ির আশেপাশে গিয়ে টেস্ট করলাম, যার টেস্ট করছে তারই পজিটিভ। মানে আপনি যেই আগুনটাকে চাপা দিয়ে রাখছেন, একদিন সেই আগুনটা এমন হয়ে যাবে, আপনি কেন জেলা প্রশাসনও সেটাকে যে আর সামলাতে পারবে না। আমরা ডেটা থেকে ধরতে পারি, জানেন সবসময় হয়তো বলি না, কিন্তু একটা বলার লিমিটেশন আছে। ডেটা থেকে একদম পরিষ্কার, ডেটা ট্রান্সলেট ইনটু এ ল্যাঙ্গুয়েজ, ডেটা সবসময় একটা ভাষা প্রকাশ করে, সেটা আমরা বুঝতে পারি। নেক্সট হচ্ছে ব্রিটো ইন্ডেক্স। ব্রিটো ইন্ডেক্স মানে হচ্ছে এই দেখুন, প্রথম কথা হচ্ছে কতগুলো কন্টেনার পজিটিভ পেয়েছি, তার উপরে হবে কতগুলো হাউস পজিটিভ পেয়েছি ইনটু 100। তার মানে ব্রিটো ইন্ডেক্স হাউস পজিটিভকেও ধরলো, কন্টেনার পজিটিভকেও ধরলো, মানে সে কোনো ইন্ডিকেটরকে ছেড়ে বলছে না, সেই জন্য এটা হচ্ছে বেস্ট। এবং এটা যদি আপনার 20 থেকে বেশি হয়, তাহলে যদি কোনো কারণে সেই জায়গায় একটি জীবাণু গিয়ে পৌঁছায়, তার মানে সে আউটব্রেক করার ক্ষমতা রাখে। এন্টোমোলজিক্যালি যদি বলি, ধরুন সাপোজ একটা গ্রাম আছে, সেই গ্রামটাতে 1000 জন লোক বসবাস করে, সেখানে একটাই মাত্র মশা আছে, ইডিস মশা। সেই ইডিস মশাই 1000 জনের ডেঙ্গির জন্য যথেষ্ট, আর কাউকে লাগবে না। কারণ ইডিস মশা যখন কামড়াবে তখন একজনকে কামড়ে তার মন ভরে না, সে 5 জনকে মিনিমাম কামড়াবে, এবং 5 জনকে কামড়ালো মানে 5 জনকে ডেঙ্গির ভাইরাসটা দিল। এবং ধরুন একটা মশা আমরা জানি 30 দিন বাঁচে, এই 30 দিনের মধ্যে মানে 30 দিন পূর্ণাঙ্গ অবস্থায় বাঁচে আর কি, এভরি অল্টারনেটিভ ডেতে কামড়াবে, মানে তার মানে 15 দিন কামড়াবে, 5-15 75 বাচ্চা কাচ্চা তো রয়েছে, মানে ওই মাত্র 75 জনের ডেঙ্গি ট্রান্সমিট করার জন্য উনি একাই যথেষ্ট। এবং তারপরে আরো তো অনেক গল্প রকমের রয়েছে, এই হচ্ছে বিষয়। যাই হোক, তার মানে আমাদের এই 3টে ইন্ডেক্সের ক্ষেত্রে ব্রিটো ইন্ডেক্সকে মেন দেখতে হবে যে এটা 20 ক্রস করছে কিনা। যদি 20 ক্রস করে যায় বা 20-র কাছাকাছি চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা বলি যে ওই জায়গাটা ওই পপুলেশনটা আন্ডার হাই রিস্ক আছে, যে কোনো সময়ে ওখানে আপসার্জ হতে পারে, যে কোনো সময় ওখানে। এবার আপনার হয়তো 100 পার হয়ে গেছে, তারপরেও আপসার্জ হয়নি, সেটাও হতে পারে, কারণ সে কোনো ভাইরাস পায়নি ট্রান্সমিট করার জন্য। কিন্তু আমাদের সব সময় একটু পরবর্তী স্টেজটা ভেবে নিয়ে রাখতে হবে যে কি হতে পারে। আমি ভাবলাম এইটুকু ভালো করে রাখলাম যে না কোনো ভাইরাস তো পাবে না, সেই চিন্তা ভাবনা করে হয়তো ভাবলাম যে ঠিকঠাক আছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাবে আপনি যেটা ভাববেন তার উল্টোটাই হবে, ন্যাচারালি সেটাই হয়। যাই হোক, এই বিষয়ে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে আপনারা করতে পারেন, নাহলে আমরা হয়তো এই সেশন শেষ করব। পরবর্তী আরো ইম্পর্টেন্ট অনেক সেশন আছে, সেই জায়গাতে আমরা যাব।